আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা উপত্যকার শাসন নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পি এর সঙ্গে চুক্তিতে পৌঁছেছে প্রতিরোধ আন্দোলন হামাস। চুক্তির আওতায় গাজার প্রশাসন সামলাবে রামাল্লায় অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের একটি অস্থায়ী কমিটি। হামাস নেতা মুসা আবু মারজুক আল জাজিরাকে বলেছেন, কমিটির নেতৃত্বে থাকবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের একজন মন্ত্রী, আর এই কমিটি গাজার নিরাপত্তা বাহিনী তত্ত্বাবধান করবে। তবে ওয়াশিংটন এ বিষয়ে অনুমোদন দিয়েছে কিনা তা তিনি স্পষ্ট করেননি। হামাসের নিরস্ত্রীকরণ প্রসঙ্গে মারজুক বলেন, গাজার মাটিতে হামাসই কার্যত নিয়ন্ত্রণে আছে। যদি তাদের নিরস্ত্র করা হয়, অন্য গোষ্ঠীগুলোর হাতে অস্ত্র উঠবে। যেমন ইরাকে সেনাবাহিনী বিলুপ্ত হওয়ার পর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, আল কায়দা আর আইএস এর উত্থান ঘটে। তিনি আরও বলেন, এতে স্থিতিশীলতা আসবে না, বরং যুদ্ধবিরতি বা অন্য কোনো চুক্তি বাস্তবায়ন আরও কঠিন হবে। গাজায় কোনো শূন্যতা নেই, যে কোনো বিকল্প বাহিনী অবশ্যই ফিলিস্তিনিদের মাধ্যমে গঠিত ও তাদের সম্মতি হতে হবে, যাতে কোনো অভ্যন্তরীণ সংঘাত না হয়। এর আগে হামাস ও ফাতাহ মিশরে বৈঠক করে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছিল। তবে সেসব চুক্তি বাস্তবে কিভাবে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্পের পরিকল্পনায় গাজা একটি আন্তর্জাতিক বাহিনী গঠন এবং যুক্তরাষ্ট্র তার মিত্রদের অন্তত 2 বছর মেয়াদী প্রশাসন পরিচালনার প্রস্তাব রয়েছে, যা পরে বাড়ানোও যেতে পারে। ওয়াশিংটনের খসড়া প্রস্তাব অনুযায়ী পিএ কেবল তখনই গাজার প্রশাসন নিতে পারবে যখন তারা সংস্কার কর্মসূচি সন্তোষজনকভাবে সম্পন্ন করবে এবং ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অফ পিস থেকে চূড়ান্ত অনুমোদন পাবে। তবে কিছু আরব দেশ যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কয়েকটি অংশ প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে রয়েছে গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা এবং হামাসকে অস্ত্র ত্যাগে বাধ্য করার শর্ত। পশ্চিমা কূটনীতিকদের বরাতে i24 নিউজ জানিয়েছে, আরব দেশগুলো এই ধারা মেনে নিতে রাজি নয়। গাজা উপত্যকার প্রায় 200 প্রতিরোধ যোদ্ধাকে দক্ষিণ গাজার রাফায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে ইসরায়েল। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির বুধবার জানিয়েছেন, ইসরায়েলি সৈনিক হাদার গোলজিনের লাশ ফেরত দিলে হামাসের ওই 200 যোদ্ধাকে সরে যাওয়ার অনুমতি দেওয়া হবে, যাকে 2014 সাল থেকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস আটক করে রেখেছে। সাম্প্রতিক চুক্তির আওতায় অবশিষ্ট সব ইসরায়েলির লাশ ফেরত পাওয়ার পরই গাজায় তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ওই 200 সশস্ত্র যোদ্ধাকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেয়া হতে পারে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ওই হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতে হবে এবং মৃত বন্দীদের হস্তান্তরের পরই সেনাবাহিনী তাদের হামাস নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার নিশ্চয়তা দেবে। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধবিরতি কাঠামোর পরবর্তী ধাপে পদার্পণের সামগ্রিক প্রচেষ্টার অংশ হিসেবে হামাস যোদ্ধাদের নিরাপদ স্থানকে যুক্তরাষ্ট্র সমর্থন করছে। মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছেন, তারা রেড ক্রসের যানবাহনে করে নির্ধারিত নিরাপদ করিডোর ব্যবহার করে হামাস যোদ্ধাদের বেরিয়ে আনার চেষ্টা করছেন এবং এখন এটি ইসরায়েলি সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি ছাড়া কোনো হামাস যোদ্ধাকে যেতে দেয়া হবে না। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, মৃত বন্দীদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কোনো সন্ত্রাসী রাফা ছেড়ে যাবে না। স্মোট্রিচ আরও বলেন, হামাসকে ধ্বংস করতে হবে এবং নিহত ইসরায়েলিদের লাশ ইসরায়েলে সমাহিত করতে হবে। হামাস বুধবার আরও একজন ইসরায়েলি বন্দির লাশ বা দেহাবশেষ ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে। চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে রেড ক্রসের মধ্যস্থতায় বুধবার এই লাশ হস্তান্তর করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট 22 জন বন্দির লাশ হস্তান্তর করা হলো। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস আরও 6 জনের লাশ ফেরত দেবে, যার মধ্যে ইসরায়েলিদের পাশাপাশি একজন থাই ও একজন নেপালি নাগরিকের লাশ রয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে গত মাস থেকেই হামাস মৃত ইসরায়েলিদের দেহাবশেষ হস্তান্তর করে আসছে। শর্তানুযায়ী হামাস মোট 28 জন মৃত বন্দীর দেহাবশেষ ফেরত দিতে রাজি হয়েছিল। এদিকে বন্দীদের লাশ ফেরাতে হামাস ইচ্ছাকৃতভাবে দেরি করছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। তবে হামাস বলেছে, ইসরায়েলি হামলার কারণে সৃষ্ট ব্যাপক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এসব মৃতদেহ খুঁজে পেতে তাদের বেগ পেতে হচ্ছে। চলমান যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী জীবিত মৃত বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ধাপে ধাপে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, জুন মাসে ইসরায়েলি আগ্রাসনের সময় যে অবস্থায় ছিল
তার তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা এখন বেশি শক্তিশালী। বুধবার হামাদান প্রদেশে এক অনুষ্ঠানে তিনি বলেন, 12 দিনের যুদ্ধের সময় ইরানি জনগণের দৃঢ়তা দেশের নেতৃত্ব ও শাসন ব্যবস্থার প্রতি তাদের আস্থার বহিঃপ্রকাশ। আরাকচি জানান, পশ্চিমা শক্তিগুলোর সহায়তায় গড়ে তোলা বহু স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও সাম্প্রতিক সংঘাতে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশে প্রবেশ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, শত্রুরা যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। আরাকচি আরও জানান, যুদ্ধের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করো মর্মে 3 শব্দের বার্তা পাঠান। এর জবাবে তেহরান স্পষ্ট করা প্রতিক্রিয়া জানায়। তিনি বলেন, আমরা কূটনীতি ও আলোচনায় ছিলাম, কিন্তু আগ্রাসন সহ্য করিনি। যুদ্ধক্ষেত্রে শক্ত হাতে প্রতিক্রিয়া জানিয়েছে। যুদ্ধ চলাকালে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলাকে গুরুতর আন্তর্জাতিক অপরাধ হিসেবে অভিহিত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জায়নবাদী সত্তা শুধু গাজায় নয়, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন করেছে। এমন কোনো আন্তর্জাতিক অপরাধ নেই যা যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট এই শাসনের রেকর্ডে নেই। আরাকচি জানান, প্রতিরক্ষামূলক অবস্থানের বৈধতা প্রতিষ্ঠায় যুদ্ধের 12 দিন ধরে ইরানি কূটনীতি অবিরামভাবে কাজ করেছে। এর ফলে 120টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন নিন্দা জানিয়ে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেছে। পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হলো শক্তি। যে দেশ শক্তিশালী সে নিজের পথ তৈরি করে নেয়, দুর্বল দেশগুলোর অধিকার পিষ্ট হয়। তাই ইরানি জনগণ ও ইরানকে শক্তিশালী থাকতে হবে। আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে প্রস্তাব তৈরি করতে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ বিরতির পর অবিলম্বে এ ধরনের পরীক্ষা শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পর মস্কো এই সিদ্ধান্ত নিল। আল জাজিরা জানিয়েছে, বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, যদি যুক্তরাষ্ট্র বা বিস্তৃত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা সিটিবিটি স্বাক্ষরকারী কোনো দেশ পারমাণবিক পরীক্ষা চালায়, তাহলে রাশিয়ার বাধ্য থাকবে সমান প্রতিক্রিয়া জানাতে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর 1991 সাল থেকে রাশিয়া আর কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা আবার বেড়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অনুর অবস্থানে পুতিনের উপর ট্রাম্পের হতাশা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গত অক্টোবরে পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে নির্ধারিত বৈঠক বাতিল করেন। পরদিন তিনি দুই বড় রুশ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেন। এরপর গত 30 অক্টোবর ট্রাম্প বলেন, তিনি প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে পারমাণবিক পরীক্ষা শুরু করতে, যাতে যুক্তরাষ্ট্র অন্য পরাশক্তিদের সমান অবস্থানে থাকে। এর কয়েকদিন আগে ট্রাম্প রাশিয়ার নতুন বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেন। পারমাণবিক শক্তিচালিত এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। ক্রেমলিন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে একটি পরিকল্পিত পরামর্শ বৈঠকে বসেন। প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোউসোভ বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার প্রতি সামরিক হুমকির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তার ভাষায়, আমাদের পারমাণবিক বাহিনীকে এমন প্রস্তুত অবস্থায় রাখতে হবে যাতে শত্রুর অপূরণীয় ক্ষতি ঘটানো যায়। বেলোউসোভ আরও জানান, রাশিয়ার আর্কটিক অঞ্চলের নোভাইয়া জেমলাইয়া ঘাঁটি অল্প সময়ের নোটিসেই পারমাণবিক পরীক্ষা চালাতে প্রস্তুত। রুশ বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ সতর্ক করে বলেন, আমরা যদি এখন যথাযথ পদক্ষেপ না নিই, যুক্তরাষ্ট্রের কার্যক্রমের জবাব দেওয়ার সময় ও সুযোগ হারিয়ে ফেলব। বিশ্বে পারমাণবিক অস্ত্রের দিক থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় শক্তি। সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড প্রলিফারেশনের হিসেবে রাশিয়ার কাছে বর্তমানে 5,459টি পারমাণবিক ওয়ারহেড আছে, যার মধ্যে প্রায় 1,600টি সক্রিয়। যুক্তরাষ্ট্রের ওয়ারহেড সংখ্যা প্রায় 5,550টি, এর মধ্যে সক্রিয় প্রায় 3,800টি। স্নায়ুযুদ্ধের সময় 1960-এর দশকের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের মজুদ ছিল 31,000-এর বেশি ওয়ারহেড। চীন অনেক পেছনে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়িয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে বর্তমানে চীনের ওয়ারহেড সংখ্যা প্রায় 600 এবং 2023 সাল থেকে প্রতি বছর গড়ে 100টি করে বাড়ছে। অন্য পারমাণবিক শক্তিধর দেশগুলো হলো ফ্রান্স, ব্রিটেন, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।